হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটা নতুন ক্লাস নিয়ে এসেছি, যেটাতে আমরা কমপ্লিট করব নন কমিউনিকেবল ডিজিজ, যেটা আমাদের জেন পাস এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। যেটা আমাদের জেন পাস নার্সিং অ্যাপটিটিউড তার একটা টপিক, সেটা হচ্ছে আমাদের নন কমিউনিকেবল ডিজিজ। তো তোমরা দেখো যে এখানে আমাদের নন কমিউনিকেবল ডিজিজ, যেটা কমন ডিজিজের একটা সেকেন্ড পার্ট, যেটাকে বলা হয় নন কমিউনিকেবল ডিজিজ, সেই পার্টটা কিন্তু আমরা আজকে কমপ্লিট করব। সেখানে আমাদের কী কী কমপ্লিট করতে হবে দেখো, ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিভেনশন অফ লাইফ রিলেটেড, বিশেষ করে এখানে ডায়াবেটিস অ্যান্ড হাইপার টেনশন, এই দুটো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে, বিশেষ করে। আর কোশ্চিন মোটামুটি এগুলো থেকেই থাকবে, যেহেতু এটা সিলেবাসের প্রথম আজকে, বা মোটামুটি বলা যেতে পারে যে এবারই ফার্স্ট টাইম নার্সিং অ্যাপটিটিউডটা তোমাদের জেন পাস সিলেবাসের মধ্যে ইনক্লুড করেছে। সেই জন্যই এবার কিন্তু এই নার্সিং অ্যাপটিটিউড থেকে যে কোশ্চেনগুলো হবে সেগুলো অনেকটা ইজি হবে, যেহেতু ফার্স্ট বা প্রথম ট্রাই করা হচ্ছে। তো চলো তাহলে আমরা দেরি না করে শুরু করি, আমাদের এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে কী কী পার্ট রয়েছে সেগুলো কমপ্লিট করি। প্রথমে আমাদের জানতে হবে যে এই যে ডিজিজগুলো আছে, কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল। ফার্স্টে কমিউনিকেবল ডিজিজ, যেটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব। কমিউনিকেবল ডিজিজ কোন ডিজিজগুলো? যে ডিজিজগুলো একটা শরীর থেকে আর একটা শরীরে ছড়িয়ে পড়ে। যেমন যদি তোমরা দেখো যে ম্যালেরিয়া, কোনো একজন ম্যালেরিয়া রোগীর বডিতে যদি কোনো মশা বাইট করে এবং সেই মশাটা যদি অন্য কোনো ব্যক্তির, সুস্থ মানুষের বডিতে বাইট করে, তাহলে দেখবে সেই সুস্থ মানুষটা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে, কারণ তার বডিতে ম্যালেরিয়ার জীবাণু ছড়িয়ে পড়েছে। এরকমভাবে কলেরা জলের মাধ্যমে সংক্রমিত হয়। টাইফয়েড, ঠিক আছে। কিছু কিছু ডিজিজ আছে, যেমন তোমরা জানো টিভি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা যক্ষা যেটাকে বলা হয়, টিভি টিভি বা যক্ষা, ঠিক আছে, সেটা কিন্তু বায়ুর মাধ্যমে সংক্রামিত হয়। তাহলে আমাদের জানতে হবে সংক্রমণ রোগ কোনগুলো বা কমিউনিকেবল ডিজিজগুলো, যেটা একজন শরীর থেকে বা একটা শরীর থেকে অন্য শরীরে পৌঁছায়। আর মনে রাখবে এই কমিউনিকেবল ডিজিজগুলো কিন্তু কোনো না কোনো প্যাথোজেন, ব্যাকটেরিয়া এবং ভাইরাস, এগুলোর মাধ্যমেই কিন্তু ছড়াবে, ঠিক আছে, খাবারের মাধ্যমে বা জলের মাধ্যমে স্প্রেডিং হবে। কিন্তু যেগুলো অসংক্রমণ রোগ, যেগুলো একটা বডি থেকে আরেকটা বডিতে ছড়ায় না বা একটা দেহ থেকে আরেকটা দেহ ছড়ায় না, তাদেরকে বলা হয় অসংক্রামিত রোগ। যেমন সাপোজ ধরে নাও কারোর জীবনযাত্রার প্রবলেম আছে, বা কারোর কিডনিতে বা লিভার ড্যামেজ আছে বা কিডনি ড্যামেজ আছে, সেটা কিন্তু অন্য কারো হবে না। কারো বডিতে ভিটামিন এ ডেফিসিয়েন্সি আছে, সেটা কিন্তু অন্য কারো বডিতে হবে না। মানে যে খাওয়া দাওয়া খারাপ করবে বা খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবে না, তার শরীরে সেই প্রবলেমগুলো হবে, কিন্তু সেটা কিন্তু ছড়াবে না, ঠিক আছে। স্থায়িত্ব, এই অসংক্রমণ রোগগুলো কিন্তু দীর্ঘস্থায়ী, ঠিক আছে। এই অসংক্রমণ রোগগুলো কিন্তু দীর্ঘস্থায়ী এবং চিকিৎসার জন্য অনেক সময় প্রয়োজন হয়। আর চিকিৎসা করতে গেলে তাদের কিন্তু জীবনযাত্রায় পরিবর্তন করতে হবে। যেমন সুগার, ডায়াবেটিস কিন্তু কারো যদি ডায়াবেটিস হয়, তুমি তার সাথে যদি ঘোরো, তার খাবার খাও বা তার জামা কাপড় পরো, তাহলে কিন্তু তোমার কখনো ডায়াবেটিস হবে না। বা যার ক্যান্সার হয়েছে বা যার হার্টে প্রবলেম আছে, তার সাথে তুমি গোটা দিন থাকলে পারো, তার এঁঠো খেলে পারো, কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? তাহলে এই রোগগুলোকে বলা হয় অসংক্রামণ রোগ বা নন কমিউনিকেবল ডিজিজ। ক্লিয়ার? তাহলে নন কমিউনিকেবল ডিজিজ কাকে বলে? যেগুলো স্প্রেডিং হয় না, ছড়ায় না একটা বডি থেকে আরেকটা বডিতে। নেক্সট চলে আসি আমরা। তাহলে কি বললাম যে নন কমিউনিকেবল ডিজিজ এর শর্ট ফর্ম হচ্ছে এনসিডি। তাহলে এই শর্ট ফর্মটা আমাদের লাগবে, কারণ আমাদের এই পুরো স্লাইডে কিন্তু এনসিডি বারবার করে আমরা ইউজ করব। তাহলে নন কমিউনিকেবল ডিজিজ কী বললাম? একজন রোগাগ্রস্ত রোগের থেকে অন্যজনের সরাসরি ছড়ায় না, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে আমাদের এই নন কমিউনিকেবল ডিজিজে আমাদের অল ওভার ওয়ার্ল্ডে, ঠিক আছে, কত পার্সেন্ট? 74%। 74% মানুষ কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজের জন্য মারা যায়, ঠিক আছে, নন কমিউনিকেবল ডিজিজের জন্য মারা যায়। তার মধ্যে একটা হচ্ছে ক্যান্সার কততে মারা যায় দেখো, 9.3 মিলিয়ন লোক মারা যায়, ঠিক আছে। রেসপিরেটরি, ফুসফুসের রিলেটেড রোগে মারা যায় 4.1 মিলিয়ন, ঠিক আছে। ডায়াবেটিসে মারা যায় 2.0 মিলিয়ন, ঠিক আছে। আর আমাদের হার্টের রিলেটেড, ঠিক আছে, তাহলে সেই ডিজিজে মারা যায় আমাদের কত? 17.9 মিলিয়ন। প্রতি বছর
41 মিলিয়ন মানুষের মৃত্যু হয় কিন্তু। তাহলে এই কি বলছে যে প্রতি বছর একটা বছরে 41 মিলিয়ন মানুষ মারা যায় এই নন কমিউনিকেবল ডিজিজের জন্য, ঠিক আছে। 17 মিলিয়নের অকাল মৃত্যু হয়, 17 মিলিয়ন মানুষের অকাল মৃত্যু হয় পার ইয়ারে, ঠিক আছে। আর এগুলো কোথায় ঘটে জানো? যে দেশগুলো নিম্ন আয়ের বা মধ্য আয়ের দেশ, সেই দেশগুলোতে এগুলো বেশি হয়, কারণ তারা ট্রিটমেন্ট করাতে পারে না। নেক্সট চলে আসি, এই যে আমাদের এই নন কমিউনিকেবল ডিজিজ, এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে কী কী পড়ছে? এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে বলছে শীর্ষ 10টি মৃত্যুর কারণের মধ্যে 7টাই, মানে যেগুলোতে সবচেয়ে বেশি লোক মারা যায়, তাদের সেই 10টা রোগের মধ্যে দেখা গেছে 7টাই হচ্ছে আমাদের নন কমিউনিকেবল ডিজিজ, 7টাই হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। আর তাদের মধ্যে সবচেয়ে বেশি মারা যায় হৃদরোগে বা আমাদের যেটা হার্ট রিলেটেড রোগ, সেই রোগে সবচেয়ে বেশি মারা যায়, ঠিক আছে। কি কি আছে দেখো, কি কি আছে আমাদের দেখো, ইসমেকিক হার্ট ডিজিজ, স্ট্রোক, তারপরে সিওপিডি আছে, ঠিক আছে, এটাও সিওপিডি, ক্রনিক পালমোনারি ডিজিজ বলা হয় সিওপিডি। সিওপিডির ফুল ফর্ম কি? সিওপিডি COPD, ক্রনিক অবস্ট্রাক্ট পালমোনারি ডিজিজ যেটাকে বলা হয়। তারপর হচ্ছে লোয়ার রেসপিরেটরি ইনফেকশন, নিউট্রানাল কন্ডিশন, ফুসফুসের ক্যান্সার, এইটা একটা, ঠিক আছে। তারপর হচ্ছে আলঝেইমার্স, তারপর ডায়রিয়া, ডায়রিয়া যদিও ধরা যায় না, কিন্তু ডায়াবেটিসটা আমরা কিন্তু ধরতে পারি, ঠিক আছে। আর কিডনি রোগ, এগুলো কিন্তু সব নন কমিউনিকেবল ডিজিজ, ক্লিয়ার। তারপরে চলে যায় আমাদের এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে কীরকমভাবে কাজ করছে, কেন হচ্ছে এই নন কমিউনিকেবল ডিজিজটা? মানুষের জীবনযাত্রার প্রয়োজন হচ্ছে। দেখো আমরা প্রতিনিয়ত এখন ফাস্ট ফুড খাচ্ছি, ঠিক আছে, এই ফাস্ট ফুড খাচ্ছে, তারপর অনেকে স্মোক করছে প্রতিনিয়ত, তার এই যে জীবনযাত্রার পরিবর্তন হওয়ার জন্য কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজগুলো বেশি হচ্ছে। যেমন কেউ সিগারেট খাচ্ছে, অ্যালকোহল খাচ্ছে, গোটা দিন রেস্ট নিচ্ছে, তাহলে কী হচ্ছে? মেটাবলিক পরিবর্তন হচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, ব্লাডের সুগার লেভেল বেড়ে যাচ্ছে, তাহলে এগুলো থেকে কী হচ্ছে? আমাদের হার্টের ডিজিজ হচ্ছে, ক্যান্সার হচ্ছে, এই সমস্ত জিনিসগুলোতে হচ্ছে। তাহলে এগুলো ওয়ান টাইপ অফ নন কমিউনিকেবল ডিজিজ। তাহলে কি বলছে? আমাদের জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমেই তো আমাদের জীবনযাত্রা পরিবর্তন হচ্ছে বলে আমাদের এই নন কমিউনিকেবল ঝুঁকিটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এই নন কমিউনিকেবল ঝুঁকিটা বয়স, লিঙ্গ এবং জেনেটিক্সের ওপর নির্ভর করে। যেমন যদি আমাদের বডিতে মেটাবলিক পরিবর্তন ঘটে, আমরা খাবার ঠিকঠাক মতো খাচ্ছি না বা ভুলভাল খাবার খাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাদের হাই ব্লাড প্রেশার হতে পারে। দেখছো যে অনেক ক্ষেত্রে স্মোকিং বা তামাক খাওয়ার পরে 7.25 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে, ঠিক আছে। মোটা হয়ে যাওয়া বা যেটাকে বলা হয় ওবিসিটি, এর ফলে 3.71 মানুষের মৃত্যু হয়েছে। এত মিলিয়ন মানুষের মৃত্যু হচ্ছে শুধুমাত্র এই মোটার কারণে, ঠিক আছে। হাই ব্লাড প্রেশারের কারণে, উচ্চ রক্তচাপের কারণে, হাই বিপির কারণে, এইচবিপির কারণে কত আমাদের 10.85 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। তাহলে দেখছো যে মৃত্যুর রেটটা নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে কতটা পরিমাণে বেশি আছে। নেক্সট চলে আসি আমাদের কেন এই নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে। আমরা একটু বললাম যে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার জন্য প্রচুর মানুষ মারা যাচ্ছে। সেক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে, ক্যান্সার ধরা পড়ছে, হৃদরোগ ধরা পড়ছে। অনেকে আবার বেশি ধূমপান করার জন্য আমাদের ক্যান্সার হয়ে যাচ্ছে। তারপরে মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে। এই সমস্ত অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য, ঠিক আছে, কোলেস্টেরল জাতীয় খাবার খাওয়ার জন্য আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস হচ্ছে বেশি সুগার খাওয়ার জন্য। তারপরে জিনগত কারণ তো আছেই, ঠিক আছে, যেমন হিমোফিলিয়া, তারপর হচ্ছে থ্যালাসেমিয়া, এগুলো তো আছে, ক্লিয়ার। সেই জন্য আমাদের এগুলোকে রক্ষা করতে গেলে পরে আমাদের যেমন পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, সোশ্যাল হাইজিন মেনটেন করতে হবে, ইভেন আমাদের ইচ অ্যান্ড এভরিডে এক্সারসাইজ করতে হবে, ঠিকঠাক মতো খাবার খেতে হবে, ওজন বাড়ানো যাবে না, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু করতে হবে। তো ফার্স্ট আমরা চলে আসি নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে একটা আছে সিভিডি। কী নাম? কার্ডিওভাস্কুলার ডিজিজ, ঠিক আছে, এইটা আমরা পড়বো। আর স্ট্রোক পড়বো। তো বলছে এই কার্ডিওভাস্কুলার ডিজিজটা কী জিনিস, অ্যাকচুয়ালি কার্ডিওভাস্কুলার ডিজিজটা কখন হয়? দেখো, যখন আমাদের শরীরে ব্লাড ভেসেলসগুলো এরকম আমাদের বডিতে ব্লাড ভেসেলসগুলো থাকে টিউবের মতন, যেটাকে বলে শিরা বা ধমনী। তো এর ভিতরে অনেক সময় কোলেস্টেরল জমে যাচ্ছে। কোলেস্টেরল জমে গেলে পরে শিরা এবং ধমনীর ভেতরের ফাঁপাটা কম হয়ে গেলে পরে কিন্তু সেখানে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো হচ্ছে না।
তাহলে এরকম কন্ডিশনে কিন্তু আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়, ঠিক আছে, এরকম কন্ডিশনেও আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়। যেমন করোনারি ধমনীতে রক্ত প্রবাহ কমে যাওয়ার জন্য, তাহলে আমাদের করোনারি ধমনীতে রক্ত প্রবাহ যদি কমে যায় তাহলে কী হচ্ছে, আর্থেরোক্লোরোসিস হয়। কী হয়? আর্থেরোক্লোরোসিস হয়, মানে সেখানে কোলেস্টেরল জমে যায় বলে। স্ট্রোক কী জিনিস? স্ট্রোক হচ্ছে আমাদের মস্তিষ্কে রক্ত সরবরাহ বিঘ্নিত হচ্ছে, তার মানে মাথায় যে ব্রেন, সেই ব্রেনের মধ্যে যদি ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো না হয় তখন কিন্তু স্ট্রোক হয়ে যাওয়ার চান্সেস আছে। আর্থেরোক্লোরোসিসের মূল কারণ কি? অ্যাকচুয়ালি আর্থেরোক্লোরোসিসের মূল কারণ হচ্ছে যে আমাদের ধমনীতে ফ্যাট এবং কোলেস্টেরল জমে যায়। একটু আগে বললাম যে শিরা বা ধমনীর মধ্যে ফ্যাট আর কোলেস্টেরল জমে যায়। তারপরে এই সিভিডি হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ এর কারণে আমাদের গোটা বিশ্বে 19.41 মিলিয়ন মানুষের মানে মৃত্যু হচ্ছে। তা ভাবতে পারছো 19.41 মিলিয়ন মানুষের মৃত্যু হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডে, ঠিক আছে। তারপরে তো আমাদের উচ্চ সিস্টোলিক রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার তো আরও একটা বড় ঝুঁকি, ঠিক আছে। তার মানে দেখো কতটা ইম্পর্টেন্ট একটা ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ। তো নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আরেকটা ডিজিজ হচ্ছে আমাদের ডায়াবেটিস ম্যালাইটাস। তাহলে ডায়াবেটিস ম্যালাইটাস কিসের জন্য হয়? ডায়াবেটিস ম্যালাইটাস আমাদের প্যাঙ্কিয়াসে এক ধরনের হরমোন, প্যাঙ্কিয়াসের ভেতরে এক ধরনের সেল আছে বিটা সেল, আর এই বিটা সেল থেকে কি হরমোন রিলিজ হয়? ইনসুলিন হরমোন রিলিজ হয়। আর এই ইনসুলিন হরমোনের একটা নাম আছে, হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। অ্যান্টি ডায়াবেটিক হরমোন। তাহলে এই ইনসুলিন কী করে? আমাদের রক্তের গ্লুকোজের পরিমাণটা কমিয়ে দেয়। তাহলে ইনসুলিন কী করে? আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয়। ইনসুলিন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিলে পারে কিন্তু আমাদের সুগার হয় না। কিন্তু এই ইনসুলিন যদি ঠিকঠাক মতো ঠিকঠাক মতো না তৈরি হয় তখন কিন্তু আমাদের রক্তে সুগারের পরিমাণ কমে না। তার মানে যদি টাইপ 1 ডায়াবেটিস কী হচ্ছে, আমাদের এই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে 525.65 মিলিয়ন মানুষ কিন্তু এই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, ঠিক আছে। তাহলে টাইপ 1 ডায়াবেটিস আবার 2 টাইপ। যেটা হচ্ছে আমাদের টাইপ 1 ডায়াবেটিস, সেটা হচ্ছে বিটা সেল যদি না তৈরি হয় ঠিকঠাক মতো, বিটা সেল যদি আমাদের প্যাঙ্ক্রিয়াসের বা অগ্নাশয়ের বিটা সেল যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ইনসুলিন তৈরি হবে না, আর ইনসুলিন তৈরি না হলে পরে কিন্তু আমাদের কী হবে? টাইপ 1 ডায়াবেটিস, যেটাকে বলে আমরা সুগার বলি, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্ট, যেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। সেখানে কিন্তু এই ইনসুলিন কম তৈরি হবে, যতটা তৈরি হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে না, ঠিক আছে। সেই জন্য টাইপ 2 ডায়াবেটিস হবে, যেটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্ট বলা হয়। তাহলে আমাদের গোটা বিশ্বে বলছে 525.65 মিলিয়ন মানুষ কিন্তু এই ডায়াবেটিসে আক্রান্ত। নেক্সট চলে আসে আমাদের টাইপ 2 ডায়াবেটিসের ধারণা। টাইপ 2 ডায়াবেটিস যেটা বললাম ইনসুলিন রেজিস্ট্যান্ট, বিটা কোষ আছে বাট ঠিকঠাক মতো কাজ করছে না, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, কারণ বিটা কোষ রক্তে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করতে পারছে না। এই বিটা কোষ যেটা কি হরমোন রিলিজ করছে? বিটা কোষ ইনসুলিন হরমোন রিলিজ করছিল, ইনসুলিন হরমোন রিলিজ করে। আর ইনসুলিন হরমোন কি করে? ইনসুলিন হরমোন গ্লুকোজকে কিসে কনভার্ট করে দেয়? গ্লাইকোজেনে কনভার্ট করে দেয়। কিন্তু যদি ইনসুলিন না তৈরি হয় তাহলে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করতে পারবে না, তাহলে কিন্তু আমাদের এই ডায়াবেটিস 2 হবে বা 2 টাইপ, সেকেন্ড টাইপ অফ ডায়াবেটিস হবে। ক্লিয়ার? সেকেন্ড টাইপ অফ ডায়াবেটিস হবে। এইবার চলে আসি ফাস্টিং অবস্থায়, যে যদি সকালবেলা না খেয়ে, ঠিক আছে, উপবাস অবস্থায় যদি গ্লুকোজ দেখি 7.0 মিলিমোল, যেটাকে বলা হয় পার লিটারে থাকে, ঠিক আছে। আবার 2 ঘন্টা পোস্ট মানে খাবার পরে 2 ঘন্টা পরে যদি আমরা দেখি তাহলে খাবার 2 ঘন্টা পরে 11.1 মিলিমোল পার লিটারে থাকার কথা। আর র্যান্ডম যদি দেখি তাহলে 11.1 এটাই থাকার কথা, ঠিক আছে। ঝুঁকির কারণ এই ডায়াবেটিস যদি হয় 2 টাইপ, তাহলে মোটা হয়ে যাবে, তারপর শরীরে উইকনেস চলে আসবে, বয়স মানে বারবার বেড়ে যাবে, ঠিক আছে। এই সমস্ত কারণে কিন্তু হয়। তারপর ডায়াবেটিস নির্ণয় করবো আবার কীভাবে, যে কীভাবে তুমি জানবে তোমার ডায়াবেটিস আছে কি না, ঠিক আছে। এটা 3টা ভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে ফাস্টিংয়ের মাধ্যমে ডায়াবেটিস টেস্ট করতে পারবে, না খেয়ে ডায়াবেটিস টেস্ট করা যায়। একটা হচ্ছে র্যান্ডম যে কোনো সময় ডায়াবেটিস টেস্ট করা যায়। আর একটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে ডায়াবেটিস টেস্ট করা যায়। ফাস্টিং অবস্থায় ডায়াবেটিস আমরা বললাম কি, ওভারনাইট যদি তুমি ফাস্টিং করে থাকো, গোটা রাত্রি না খেয়ে থাকো, তারপরে যদি দেখো তাহলে 126 মিলিগ্রাম, ঠিক আছে, এরকমভাবে থাকে। র্যান্ডমে 200 বললাম, ঠিক আছে। আর খাওয়ার 2 ঘন্টা পরে
এই সমস্ত হচ্ছে আমাদের ডায়াবেটিস টেস্ট করার আমাদের একটা প্রধান কারণ। আর এই ডায়াবেটিস টেস্ট করলে আমরা জানতে পারবো আমাদের বডিতে ব্লাডের মধ্যে সুগার কতটা পরিমাণে আছে, এগুলো কিন্তু আমরা জানতে পারবো। এবার ডায়াবেটিস হলে পারে কি করতে হবে? ডায়াবেটিস হলে পারে আমাদের করতে হবে কি, আমাদের ব্যায়াম করতে হবে প্রতিদিন, ঠিক আছে? প্রতিদিন ব্যায়াম করতে হবে। আর কি করতে হবে যাতে ডায়াবেটিস না হয়, যেখানে আমাদের সুগার জাতীয় খাবার খাওয়া যাবে না, যেগুলোর মধ্যে কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে আছে সেগুলো খাওয়া যাবে না। আচ্ছা, ডায়াবেটিস হলে পারে কী কী প্রবলেম হতে পারে? তাহলে দেখো, ডায়াবেটিস হলে পারে আমাদের আমাদের রেটিনোপ্যাথি হতে পারে, মানে অন্ধত্ব হতে পারে, তুমি ঠিকঠাক মতো না দেখতে পারো। তো নেফ্রোপ্যাথি হচ্ছে কিডনি নষ্ট হয়ে যাওয়া, মানে এগুলো কিন্তু সব ডায়াবেটিস থেকে হয়। তাহলে দেখো, চোখে অন্ধত্ব চলে আসতে পারে, কিডনি নষ্ট হয়ে যেতে পারে, স্নায়ুর ক্ষতি হতে পারে, এগুলো হতে পারে, ঠিক আছে? তারপরে কার্ডিওভাস্কুলার, মানে তোমাদের হৃৎপিণ্ডে রোগ হতে পারে, স্ট্রোক হতে পারে, ঠিক আছে? তারপরে ডায়াবেটিস কিটো অ্যাসিডিক, এই সমস্ত ডিজিজগুলো হতে পারে, মানে ডায়াবেটিসে কিন্তু খুব প্রবলেম, ঠিক আছে? নেক্সট চলে আসি, চিকিৎসা কী করব? তাহলে চিকিৎসায় কী হচ্ছে, কার্বোহাইড্রেট এবং আমাদের ফ্যাট খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে, ঠিক আছে? খুব কমিয়ে দিতে হবে, এই সমস্ত করতে হবে, ঠিক আছে? কম্বিনেশন দেখো, সালফোনার যোগ করুন, মানে খাবারের মধ্যে। আর ইনসুলিন না হলে দরকার পড়লে আমাদের বাইরে থেকে ইনসুলিন নিতে হবে, এই সমস্ত করতে হবে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। চলে আসি নেক্সট, আমাদের ডিকে বা যেটাকে বলা হয় এবং হাইপারগ্লাইসেমিয়া। ডিকে যেটাকে বলা হয় ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস। তাহলে ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস কী বলছে? যেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যেটা ইনসুলিনের অভাবে হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি রক্তে কিটোন বডি বেড়ে যায়, সেই জন্য লেখা আছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বলা হচ্ছে। তাহলে ল্যাব কন্ডিশনে জেনারেলি আমরা জানি পিএইচ হচ্ছে 7, মানে সেখানে ব্যালেন্স ধরা হয় 0, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পিএইচ 7 হচ্ছে সেটা নিউট্রাল, না অ্যাসিড না বেস, ঠিক আছে? এটা ধরা হয়। তো হাইপারগ্লাইসেমিয়া কি? হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে ওষুধ বা ইনসুলিনের প্রভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ অতিরিক্ত কমে যাওয়া। হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কি, যেন গ্লুকোজের পরিমাণ খুব কমে যাওয়া, ওষুধ বা ইনসুলিনের প্রভাবে গ্লুকোজের পরিমাণ খুব কমে যাওয়া। তার মানে তোমার যদি ওষুধ খেয়ে যাচ্ছ প্রত্যেক দিন, সুগারের ওষুধ, এবং সুগারের গ্লুকোজের পরিমাণ খুবই কমে গেল, তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদের হাইপোগ্লাইসেমিয়া, ক্লিয়ার? আর হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে বলা হয়। নেক্সট চলে আসি কোয়াশিওকর। তুমি যদি প্রোটিনের ডেফিসিয়েন্সি হয়, তোমাদের যদি প্রোটিনের ডেফিসিয়েন্সি হয় বডিতে, ঠিক আছে? তার মানে জেনারেলি এই প্রোটিনের ডেফিসিয়েন্সি হয় 1 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য বেশি হয়, ঠিক আছে? তাহলে প্রোটিনের ঘাটতি হলে পারে কি হচ্ছে, হাত পাগুলো ফুলে যাবে, যেটাকে বলা হয় ইডিমা। লিভারে ফ্যাট জমে যাবে, ফ্যাটি লিভার হবে, ঠিক আছে? তারপরে ফ্যাটি লিভার এবং পেট ফুলে যাবে এবং ত্বকের মানে স্কিন চেঞ্জ হতে থাকবে। তাহলে এইটা হচ্ছে কোয়াশিওকর, মানে প্রোটিনের অভাবে কোয়াশিওকর রোগ হয়, ঠিক আছে? এটা কখন হয়? যে দেখো, ছোট বাচ্চারা মায়ের দুধ ছাড়া তো আর কিছু খায় না। তো এবার মায়ের দুধ ছাড়ানোর পরে ওদের নর্মালি খালি শর্করা জাতীয় খাবার খাওয়ানো হয়, ঠিক আছে? শর্করা জাতীয় মানে ভাত খাওয়ানো হয়, সেদ্ধ ভাত খাওয়ানো হয়, প্রোটিন জাতীয় খাওয়ানো খুব কম হয়, সেই জন্য কিন্তু কোয়াশিওকর রোগ হয়। ম্যারাসমাস কী জিনিস? ম্যারাসমাস হচ্ছে 1 বছরের কম বয়সী বাচ্চাদের হয়। কি হচ্ছে, এদের বডিতে প্রোটিন কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট সব কিছুর ঘাটতির জন্য কিন্তু এগুলো হয়। তাহলে এদের রিকেট বা হাড় কিন্তু আস্তে আস্তে উইক হয়ে যায় এবং চামড়ানো কুচকানো হয়ে যায়, ঠিক আছে? জেনারেলি পেট ফুলে যেতে থাকে কিন্তু বুকের হাড় গোনা যায়, এইরকম কন্ডিশন হয়ে যায় আমাদের ম্যারাসমাসে। নেক্সট চলে আসি থাইরয়েড রোগ তোমরা নামই শুনেছো। থাইরয়েড রোগ হচ্ছে নর্মালি কোথার থেকে হয়? নর্মালি আমাদের থাইরয়েড গ্রন্থির রোগ। থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে? আমাদের গলার দুপাশে যে উইন্ড পাইপ আছে, গলায় যে উইন্ড পাইপ আছে, উইন্ড পাইপের দুপাশে আমাদের এরকম থাইরয়েড গ্রন্থি থাকে, বাটারফ্লাই লাইক স্ট্রাকচার, এগুলো হচ্ছে থাইরয়েড গ্রন্থি, এটা, ঠিক আছে? এবার এই থাইরয়েড গ্রন্থি থেকে কি হরমোন রিলিজ হয়? থাইরক্সিন হরমোন রিলিজ হয়। এবার থাইরক্সিন রিলিজ যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের সেটার নাম হচ্ছে হাইপারথাইরয়েডিজম। তার মানে বেশি যদি ক্ষরিত হয় তাহলে হাইপারথাইরয়েডিজম, আর যদি কম ক্ষরিত হয়
কম ক্ষরিত হয় তাহলে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম কারণ কি? তাহলে হাইপোথাইরয়েডিজমের কারণ হচ্ছে আয়োডিনের অভাবে হয়। তার মানে আয়োডিন আসলো কোথার থেকে? দেখো, এই থাইরক্সিন হরমোনের মেন উপাদান হচ্ছে আয়োডিন। তাহলে থাইরক্সিন হরমোনের মেন উপাদান কি? আয়োডিন। যদি কারো বডিতে আয়োডিনের অভাব হয় তাহলে কি হচ্ছে? আমাদের হাইপোথাইরয়েডিজম হবে, ঠিক আছে? তাহলে ওজন বাড়তে থাকবে, ক্লান্তি চলে আসবে, অতিরিক্ত শীত লাগা, এই সমস্তগুলো হবে, ঠিক আছে? তাহলে ওষুধ কি ওষুধ আছে? দেখো, ওষুধ আছে হচ্ছে লেভোথাইরক্সিন। তাহলে কি? লেভোথাইরক্সিন। লেভোথাইরক্সিন, তাহলে এটা হচ্ছে ওষুধ, যেটা হাইপোথাইরয়েডিজমে। হাইপারথাইরয়েডিজমে মানে কি? তার মানে থাইরক্সিন হরমোন প্রচুর পরিমাণে বেড়ে যাবে, তার মানে হার্টবিট বেড়ে যাবে, ওজন কমে যাবে এখানে। আর কি হচ্ছে? অতিরিক্ত গরম লাগবে, মানে বেশি তোমার মেটাবলিজম হচ্ছে, কারণ থাইরক্সিন হরমোনকে বলা হয় আমাদের ক্যালোরিজেনিক হরমোন, কারণ এই আমাদের বডির টেম্পারেচার ইনক্রিজ করে। আর এটার জন্য আমাদের কি হচ্ছে? আমাদের ওষুধ হচ্ছে মেথিমাজল বলা হয়, বা সার্জারি করা একমাত্র আমাদের উদ্দেশ্য, নাহলে আর কিচ্ছু করতে হবে না। এবার এই থাইরক্সিনের জন্য আমাদের গলগণ্ড বা বহির্চক্ষু গয়টার কিন্তু এই রোগগুলো হয় আমাদের। তারপর চলে আসে আমাদের হার্ট অ্যাটাক বনাম হার্ট ফেলিওর। হার্ট অ্যাটাক কি আর হার্ট ফেলিওর কি? হার্ট অ্যাটাকের আরেকটা নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তাহলে হার্ট অ্যাটাকের আরেকটা নাম কি? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। কি হয় অ্যাকচুয়ালি? হার্ট অ্যাটাক মানে আমাদের ধমনীয় প্লাগ বা রক্ত জমাট বেঁধে যায়, এবং তাহলে হার্টের ধমনী বা করোনারি ধমনীর মধ্যে, করোনারি আর্টারির মধ্যে, কী নাম? করোনারি আর্টারির মধ্যে আমাদের ব্লাড যেতে পারে না। তার মানে কি হচ্ছে? করোনারি আর্টারি, করোনারি ধমনী, করোনারি ধমনীর মধ্যে যদি ব্লাড জমে যায়, রক্ত জমে যায়, ঠিক আছে, তাহলে রক্ত প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তখন রক্ত প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে পরে হার্টের মাসেলসে কিন্তু রক্ত প্রবাহিত হবে না। এবার হার্টের মাসেলসে যদি রক্ত প্রবাহিত না হয়, তাহলে হার্ট এনার্জি পাবে কোথা থেকে? আর হার্ট যদি এনার্জি না পায়, বা হার্টের মাসেল যদি এনার্জি না পায়, তখন কিন্তু হার্ট পাম্প করা বন্ধ করে যায়, ঠিক আছে? তখনকার কী হচ্ছে? প্রচুর বুকে ব্যথা হয়, ঠিক আছে? এই সমস্ত জিনিস, শ্বাসকষ্ট হওয়া শুরু করবে। তাহলে চিকিৎসা কি? আমাদের চিকিৎসা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। তাহলে চিকিৎসা কি? অ্যাঞ্জিওপ্লাস্টি। মহিলাদের ক্ষেত্রে বমি বমি ভাব এবং পিঠে ব্যথা দেখা যায় এই হার্ট অ্যাটাকে। এবার চলে আসি হার্ট ফেলিওর কি? হার্ট ফেলিওর হচ্ছে হৃৎপেশি দীর্ঘমেয়াদী দুর্বল হয়ে যায়, মানে হৃৎপিণ্ডের, হার্টের যে মাসেলসগুলো সেগুলো উইক হয়ে যায়। উইক হয়ে গেলে পরে সেগুলো আর কাজ করতে পারে না, ফলে পাম্প করা বন্ধ করে দেয় বা পাম্প করতে পারে না, ঠিক আছে? তখন শুয়ে থাকলে পরে কী লক্ষণ হয়? শুয়ে থাকলে পরে শ্বাসকষ্ট হয়, ঠিক আছে, বা গোড়ালি ফুলে যাওয়া। চিকিৎসা কি? আমাদের ডাইউরেথিক্স বা পেসমেকার বসানো। তাহলে যদি হার্টের মাসেলস কাজ করা বন্ধ করে দেয়, তখন সেটাকে বলে হার্ট ফেলিওর, তখন পেসমেকার বসাতে হয়। আর হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের মাসেলসে যদি রক্ত জমে যায়, ব্লাড সার্কুলেশন হয় না, তখন কিন্তু হার্ট অ্যাটাক হয়। ক্লিয়ার? নেক্সট চলে আসছি আমাদের থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া জেনারেলি একটি জিন ঘটিত রোগ। আর এই থ্যালাসেমিয়া রোগে কি হচ্ছে? আমাদের যে লোহিত রক্তকণিকা সেটা কিন্তু তৈরি হয় না, বরং কি হচ্ছে? ডেস্ট্রয় হয়ে যায়। ডেস্ট্রয় হয়ে যায়। এবার থ্যালাসেমিয়া দু ধরনের, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, ঠিক আছে? আলফা থ্যালাসেমিয়া আলফা গ্লোবিনের চেনের জন্য হয়ে থাকে, ঠিক আছে? এটা আলফা গ্লোবিউলার চেনের জন্য হয়ে থাকে। আর বিটা থ্যালাসেমিয়া বিটা গ্লোবিউলার চেনের জন্য হয়ে থাকে, ঠিক আছে? তো এইবার এই থ্যালাসেমিয়া হলে পারে কি হচ্ছে? আমাদের রক্তাল্পতা হবে, মানে রক্ত তৈরি হবে না। আর রক্ত তৈরি না হলে পারে তোমাকে কিন্তু প্রতি 6 মাস পর পর রক্ত চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এই থ্যালাসেমিয়া কিন্তু ছেলে বা মেয়েদের সবারই হয়, কারণ এটা একটা অটোজোমাল ডিজিজ। থ্যালাসেমিয়া কি জিনিস? অটোজোমাল ডিজিজ। তাহলে অটোজোমাল ডিজিজ থ্যালাসেমিয়া, সেই জন্য কিন্তু ছেলে মেয়ে সবারই হয়। আর এই থ্যালাসেমিয়া হলে পারে কিন্তু আমাদের কিন্তু কী হচ্ছে? শরীরে রক্ত তৈরি হবে না। তখন কি হবে? আমাদের হার্ট, লিভার এগুলোতে কী হচ্ছে? লোহা জমে যাবে। কেন লোহা জমে যাবে? দেখো, তোমার শরীরে রক্ত তৈরি হচ্ছে না, কারণ তোমার রক্ত তৈরি করার জন্য যে জিনটা সেটাই কার্যকরী নয়। তখন তুমি কী করবে? বাইরে থেকে রক্ত নেবে, তাই তো? এবার বাইরে থেকে যদি রক্ত নাও, তাহলে তোমার তো বডি তো রক্ত তৈরি করছে না, সেক্ষেত্রে তোমার হৃৎপিণ্ড বা লিভারে কিন্তু রক্ত মধ্যে থাকা আমাদের আয়রন জমে যাবে। আর তাহলে লিভারে কী হচ্ছে? আয়রন জমে যায়, এবং আয়রন জমে গেলে পরে আস্তে আস্তে কিন্তু তোমার লিভার বা হার্ট কিন্তু ড্যামেজ হতে শুরু করে। এই থ্যালাসেমিয়ার মধ্যে সবচেয়ে খারাপ বা সবচেয়ে
মানে তীব্র রূপ হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর। বিটা থ্যালাসেমিয়া মেজর মানে আমাদের বডিতে থ্যালাসেমিয়া আমাদের আরবিসি রক্ত তৈরি করার জন্য 2 কাইন্ড অফ কী আছে জিন থাকছে, ঠিক আছে। তাহলে দেখো যে যদি থ্যাল প্লাস এই দুটোই থাকে আমাদের বডিতে, দুটোই প্রেজেন্ট থাকে, তাহলে আমরা হব নর্মাল। যদি থ্যাল প্লাস থ্যাল মাইনাস থাকে তাহলে আমরা হব মাইনর বা ক্যারিয়ার। কিন্তু যদি এরকম হয়ে যায় থ্যাল মাইনাস মানে দুটো জিনিস অ্যাবসেন্ট, তখন কিন্তু আমরা হয়ে যাবো মেজর। তার মানে আমাদের এইটা হচ্ছে সবচেয়ে খতরনাক থ্যালাসেমিয়া। ক্লিয়ার? নেক্সট চলে আসে আমাদের থ্যালাসেমিয়ার চিকিৎসার লক্ষণ। তাহলে কি হচ্ছে, আমরা বললাম দেহে রক্ত শূন্য হয়ে যাবে, জন্ডিস হবে, প্লীহা আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং আমাদের হাড় কিন্তু আস্তে আস্তে উইক হয়ে পড়বে, ঠিক আছে। তাহলে এই জটিল কি হতে পারে, এই থ্যালাসেমিয়ার জটিল কি হতে পারে? ঘন ঘন রক্ত সঞ্চালন করতে হবে, মানে ঘন ঘন ব্লাড চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আর হার্ট ও লিভারের আমরা বললাম খুব ক্ষতি হবে, কারণ এর ভিতরে আয়রন জমে যাবে। চিকিৎসা কি করতে হবে? নিয়মিত রক্ত দিতে হবে এবং আয়রন সিলেশন থেরাপি, মানে অতিরিক্ত যে আমাদের লিভার বা হার্টের মধ্যে যে আয়রন জমে যাচ্ছে সেটাকে কিন্তু আমাদের বের করতে হবে, আর বের করার পদ্ধতির নাম হচ্ছে চিলেশন থেরাপি। আর ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিতে হবে, ঠিক আছে, যেটা মোটামুটি আমাদের রক্তকণিকা তৈরি করতে পারে। নেক্সট চলে আসে আমরা কার্সিনোজেন কি? কার্সিনোজেন হচ্ছে অ্যানি সাবস্টেন্স যেটা কি হচ্ছে ক্যান্সার তৈরি করতে হেল্প করে। তাহলে কার্সিনোজেন কি? স্বাভাবিক কোষে ক্যান্সার কোষে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া যেটা, ঠিক আছে। কার্সিনোজেন কি? তাহলে কার্সিনোজেন হচ্ছে সাবস্টেন্স যেটা, ধরে নাও তুমি যেটার জন্য ক্যান্সার হচ্ছে সেটা কার্সিনোজেন। আর কার্সিনোজেনেসিস যদি জানি, তাহলে যে প্রক্রিয়ায় আমাদের ক্যান্সার তৈরি হয় সেটাকে বলা হয় কার্সিনোজেনেসিস। ক্লিয়ার? তাহলে কার্সিনোজেনেসিস কীভাবে হবে, মানে ক্যান্সার কীভাবে তৈরি হবে? আমাদের ফার্স্টে ডিএনএতে ড্যামেজ হবে, মানে ডিএনএর মিউটেশন হবে। ডিএনএর মিউটেশন হলে পরে নর্মাল ডিএনএ কী করে, আমাদের নর্মাল জিন আমাদের সমস্ত কাজগুলো করে, কিন্তু ডিএনএর মধ্যে যখন মিউটেশন হবে, আর মিউটেশন হলে পরে আমাদের কোষগুলো তখন কি হচ্ছে, কোষের চেক পয়েন্ট নষ্ট হয়ে যাবে। চেক পয়েন্ট নষ্ট হয়ে গেলে পরে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন শুরু হবে, আর অনিয়ন্ত্রিত কোষ বিভাজন থেকে প্রথমে টিউমার হবে। তাহলে কি হবে? টিউমার হবে। আর এই টিউমার আবার 2 টাইপ হয়, একটা বিনাইন টিউমার, একটা ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। এই 2 ধরনের টিউমার হয়। যখনই ম্যালিগন্যান্ট টিউমার তৈরি হবে তখনই মনে করবে সেটা ক্যান্সার হয়ে যাচ্ছে। এইবার এই ক্যান্সার আর কি কি কারণে হতে পারে? তাহলে ক্যান্সার যেটার জন্য হয় সেটাকে বলা হয় কার্সিনোজেন, ঠিক আছে। তাহলে এই ক্যান্সার কিন্তু তামাক খেলে পারে, তুমি বিড়ি সিগারেট খেলে পারে, তোমার ক্যান্সার হতে পারে। ইভেন কি তোমার শরীরে যদি অতি বেগুনি রশ্মি বা ইউভি রে যদি পড়ে, আলট্রাভায়োলেট রে পড়ে, তাহলে সেক্ষেত্রেও ক্যান্সার হতে পারে, ঠিক আছে। আবার কিছু কেমিক্যাল সাবস্টেন্স যেমন বেনজোপাইরিন, ঠিক আছে, এই সমস্ত কেমিক্যাল সাবস্টেন্সও যদি তোমার বডিতে ঢোকে তাহলেও কিন্তু তোমার ক্যান্সার হতে পারে। তাহলে কি বললাম? ক্যান্সার যেটার জন্য হয় সেটাকে বলা হয় কার্সিনোজেন। ক্যান্সার তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় কার্সিনোজেনেসিস। আর একটা জিনিস মনে রাখবে, ক্যান্সার কোষ অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হয়, কারণ কোষের চেক পয়েন্ট নষ্ট হয়ে যায়। কি বললাম? চেক পয়েন্ট নষ্ট হয়ে যায়। এবং কিছু জিনের জন্য ক্যান্সার তৈরি হয়, যে জিনের জন্য ক্যান্সার তৈরি হয় তাকে বলা হয় অঙ্কোজিন। তাহলে যে জিনের জন্য ক্যান্সার তৈরি হয় তাকে বলা হয় অঙ্কোজিন। এই অঙ্কোজিনের জন্য ক্যান্সার তৈরি হয়, ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা ক্যান্সার কোষের জীবনবিজ্ঞান, যেটাকে বলা হয় অঙ্কোজিন। আমরা যেটাকে বললাম যে কাজ কি, কোষ বিভাজনে ত্বরান্বিত করা। এই অঙ্কোজিনের মিউটেশন হলে পরে অতিমাত্রায় বিভাজিত হয়, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে টিউমার সাপ্রেসার জিন, কাজ কি, কোষের বিভাজনকে নিয়ন্ত্রিত করে, যা ক্যান্সার কোষকে ধ্বংস করে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কোজিন। অ্যানিপ্লয়েডি মানে কি? অ্যানিপ্লয়েডি মানে কোষের ক্রোমোজোমের সংখ্যা স্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। তার মানে আমাদের বডিতে আমরা জানি টোটাল 46টা ক্রোমোজোম থাকে। এবার 46টা থেকে যদি 47টা হয়ে যায় তাহলে কিন্তু আমরা বলতে পারি অ্যানিপ্লয়েডি হয়েছে, ঠিক আছে। তাহলে এটা ওয়ান টাইপ অফ মিউটেশন। আবার অনেক ক্ষেত্রে 46টা থেকে 45টাও হয়ে যায়, তখনও কিন্তু আমরা বলতে পারি অ্যানিপ্লয়েডি হয়েছে। তাহলে ক্রোমোজোম সংখ্যা বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এটাকে বলা হয় অ্যানিপ্লয়েডি। আর এগুলোর জন্য আমরা বিভিন্ন রকমের রোগ হয়, যেমন আমরা
নাম শুনেছি ক্লাইনফিল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম, ক্লাইনফিল্টার সিনড্রোম, এই রোগগুলো কিন্তু আমাদের কিসের জন্য হতে পারে? নন কমিউনিকেবল ডিজিজ, ঠিক আছে? এটা যাদের থাকে তাদের থেকে কারো বডিতে সরায় না, কারণ এগুলো জেনেটিক্যাল ডিজিজ, ঠিক আছে? তারপর চলে আসে, আমরা নাম শুনেছি বর্ণান্ধতা। বর্ণান্ধতা মনে রাখবে এক্স লিঙ্ক রোগ। বর্ণান্ধতা কি বললাম? বর্ণান্ধতা এক্স লিঙ্ক রোগ, এক্স লিঙ্ক ডিজিজ। এক্স লিঙ্ক কীরকম? রেসেসিভ, মানে প্রচ্ছন্ন রোগ, ঠিক আছে? তাহলে বর্ণান্ধতা কি হচ্ছে? আমরা কালার বুঝতে পারবো না। বর্ণান্ধতা হচ্ছে কি হচ্ছে? আমাদের কালার বুঝতে পারবো না। কেন কালার বুঝতে পারবো না? কারণ এক্স ক্রোমোজোম ঘটিত রোগ। আর এই এক্স ক্রোমোজোম ঘটিত রোগ যে আমাদের কালার তৈরি করার জন্য যে আমাদের রেটিনার যে কোন কোষ আছে, কোন কোষ, এই কোন কোষ ঠিকঠাক মতো তৈরি হবে না, আর কোন কোষ তৈরি না হলে পরে আমরা কিন্তু কালার দেখতে পাবো না। এবার এই বর্ণান্ধতা কিন্তু, এই বর্ণান্ধতা আবার 3 রকমের। এই বর্ণান্ধতা 3 রকমের। কি কি? একটা হচ্ছে লাল বর্ণান্ধতা, লাল, একটা হচ্ছে নীল, আর একটা হচ্ছে সবুজ। সবুজ, এই 3 ধরনের বর্ণান্ধতা। যাদের এই বর্ণান্ধতা আছে তাদের কিন্তু কোনো ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না। ক্লিয়ার? তাহলে তাদের কিন্তু কোনো ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না। তাহলে এখানে কি বলছে? তাহলে বর্ণান্ধতা এক্স ক্রোমোজোমের মাধ্যমে ছড়ায়, ঠিক আছে? এটা বাবা মার থেকে বাচ্চা কাচ্চার কাছে আসে। আর কি হচ্ছে? দেখো বর্ণান্ধতা কী কী কারণে হতে পারে। দেখো অর্জিত কারণ, মস্তিষ্কে যদি আঘাত লাগে তাহলে বর্ণান্ধতা হতে পারে, ঠিক আছে? ডায়াবেটিস কারণে রেটিনাতে প্রবলেম হবে, তাহলে ডায়াবেটিস কারণে রেটিনাতে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রেও বর্ণান্ধতা হতে পারে। আর ভিটামিন এর অভাবে তাহলে বর্ণান্ধতা হয়। আর কিসের অভাবে? ভিটামিন এর অভাবে কিন্তু বর্ণান্ধতা হতে পারে। আর একটা ভিটামিন এর অভাবে বর্ণান্ধতা হতে পারে। ক্লিয়ার? নেক্সট চলে আসি, এ অবধি হয়ে গেল। তারপরে চলে আসি আমরা নেক্সট। এবার আমাদের কী হচ্ছে? ডায়াগনোসিস শিট। যদি ডায়াবেটিস হয় ফাস্টিং, তাহলে কত হচ্ছে? 7.0 মিলিমোল পার লিটার ডায়াবেটিস, যেটা হচ্ছে। তারপরে হাইপারগ্লাইসেমিয়া, এটা দেখো হাইপারগ্লাইসেমিয়া, সরি হাইপোগ্লাইসেমিয়া, গ্লুকোজ বেশি, সরি হাইপো যেহেতু বলেছে, হাইপো হলে পরে গ্লুকোজ কম হবে, আর হাইপার হলে পরে গ্লুকোজ বেশি হবে, ঠিক আছে? তারপর উচ্চ রক্তচাপ, তার মানে হাই ব্লাড প্রেশার, হাই বিপি, তাহলে এটাকে বলা হচ্ছে উচ্চ রক্তচাপ। এবার একজন সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষের হিমোগ্লোবিন কত থাকে? 13.2 থেকে 16.6 গ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? স্বাভাবিক হিমোগ্লোবিন মহিলাদের কত থাকে? 11। তার মানে ছেলেদের বেশি থাকে, মহিলাদের কম থাকে। নেক্সট চলে আসে আমাদের আর কি কি রোগ হতে পারে। যেমন জলবায়ুর পরিবর্তনে কিন্তু আমাদের এই এনসিডি হয়, নন কমিউনিকেবল ডিজিজ হতে পারে। যেমন কীরকম ব্যাপারটা হচ্ছে? আবহাওয়া এবং খাদ্য অবস্থানের জন্য বা স্বাস্থ্যসেবার জন্য। যেমন হিট ওয়েভ, প্রচুর যদি বাইরে গরম হয়, তাহলে বাইরে প্রচুর গরম হলে পরে স্ট্রোক হতে পারে, কার্ডিওভাস্কুলার রোগ হতে পারে। তারপরে কোথাও দাবানল বা বায়ু দূষণ হলে পরে হাঁপানি হতে পারে। তারপরে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাক্ট পালমোনারি ডিজিজ, মানে ফুসফুস রিলেটেড রোগ হতে পারে, ঠিক আছে? তাহলে এগুলোতে আমাদের কিন্তু আমাদের নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে, যেগুলোতে প্রচুর পরিমাণে মানুষ মারা যায়। আর কি হচ্ছে? দেখো ডায়েটারি ডাইভার্ট, মানে আমরা ঠিকঠাক মতো খাবার খাচ্ছি না বা ভুল খাবার খাচ্ছি। যেরকম আলট্রা প্রসেস ফুড, যে খাবারগুলো ফাস্ট ফুড বলা হয় বা অল্প সময়ের মধ্যে রান্না করা হয়, সেগুলো খাচ্ছি। তাহলে কিন্তু যেমন আমরা কোকো কোলা খাচ্ছি বা লাইক বিভিন্ন রকমের বেভারেজ খাচ্ছি, ঠিক আছে? কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, সেগুলোতে হবে। তাহলে কী হচ্ছে? কলকারখানার তৈরি খাবার যাতে প্রচুর পরিমাণে ফ্যাট আছে, ঠিক আছে, চিনি লবণ এগুলো আছে, সেগুলোকে খেলে পারে কিন্তু আমাদের এই নন কমিউনিকেবল ডিজিজ হতে পারে, ঠিক আছে? যদিও সেই খাবারগুলো দেখো খুব মার্কেটিং করা হয়, ঠিক আছে, এগুলো। তাহলে এগুলো মোটামুটি আমাদের ডায়াবেটিস তৈরি করতে পারে, মোটা বানিয়ে দিতে পারে, এই সমস্ত করতে পারে, ঠিক আছে? নেক্সট চলে আসে আমাদের মেন্টাল হেলথ। তাহলে এই মেন্টাল হেলথের জন্য কিন্তু আমাদের মেন্টাল হেলথও কিন্তু আমাদের একরকমভাবে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে পড়ছে, ঠিক আছে? দেখো কার্ডিওভাস্কুলার, রেনাল, তারপরে মেটাবলিক, এই রোগগুলো কিন্তু আমাদের নন কমিউনিকেবল ডিজিজ। প্রচুর লোক এতে মারা যায়, ঠিক আছে? তো বা কারো ডিপ্রেশন হয়ে যাচ্ছে, অ্যাংজাইটি হয়ে যাচ্ছে, এগুলোতে প্রচুর লোক মারা যাচ্ছে। বলছে সিওপিডি রোগীদের কার্ডিওভাস্কুলার ইভেন্টের ঝুঁকি পায় 10 গুণ বেশি, মানে যাদের ক্রনিক অবস্ট্রাক্ট পালমোনারি ডিজিজ আছে, যাদের ফুসফুসের কোনো রোগ আছে, তাদের কিন্তু এই হার্টের রোগ হওয়ার চান্সেস ম্যাক্সিমাম বেড়ে যায়, ঠিক আছে? তাহলে কিভাবে আমাদের প্রতিরোধ করতে হবে?
প্রতিরোধ করতে গেলে পরে আমাদের সব দিকে দেখতে হবে, অর্থনৈতিক এবং চিকিৎসা মানবিক সব দিকে দেখতে হবে। তাহলে যাতে তামাক জাতীয় খাবার না খেতে পারে মানুষ, তাদের ট্যাক্স বাড়াতে হবে, ঠিক আছে? তার মানে যাতে না খেতে পারে, কারণ তামাক থেকে ক্যান্সার রোগ ছড়াচ্ছে, ঠিক আছে? তারপরে সার্জিক্যাল চিকিৎসার ঝুঁকি বেশি। তার মানে আর কি হতে পারে, যে এই রোগগুলো যাতে না হয় সেই ক্ষেত্রে আমাদের ডেলি কি হচ্ছে, খাবারের গুণগত মান ঠিক করতে হবে, ঠিক আছে? আর যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের সার্জিক্যাল, যেহেতু সার্জারি করতে প্রচুর পরিমাণে টাকার দরকার, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে সার্জারির রেট কমিয়ে দিতে হবে এবং অন্যান্য যে প্রতিরোধকারী ওষুধ আছে সেগুলোকে ব্যবহার বেশি করতে হবে। নেক্সট চলে আসি ডিজিটাল হেলথ। এআই দিয়ে পরিধানযুক্ত প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া। তার মানে এআই দিয়ে আমি স্বাস্থ্যসেবা দেবো। যেমন তোমরা নর্মালি দেখতে পাচ্ছ এখন স্মার্ট ওয়াচ বেরোচ্ছে এবং স্মার্ট ওয়াচে অক্সিমিটার দেওয়া আছে, মানে অক্সিজেন মাপা হচ্ছে বডিতে, সেগুলো দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কি করতে পারে, এখন হচ্ছে ডিজিটাল হেলথ বেরোচ্ছে, যে মাঝে মধ্যে ক্লিনিকে ভিজিট করতে হবে, ঠিক আছে? এবং সর্বক্ষণ মনিটরিংয়ের ব্যবস্থা আছে, বিভিন্ন ওয়াচের মাধ্যমে এই সমস্ত আছে। সাইবার সিকিউরিটি সমস্ত কিছু এখানে হেলথের মধ্যে পড়ছে, ঠিক আছে? তারপর হচ্ছে বিভিন্ন সেন্সার দিয়ে আমাদের রিয়েল টাইম হার্ট রেট, তারপর গ্লুকোজ, এগুলো সমস্ত কিছু করা যাচ্ছে কিন্তু, ঠিক আছে? আর লাস্ট একটা কনসেপ্ট হচ্ছে আমাদের হসপিটাল অ্যাট হোম। আমরা কিন্তু এই মোবাইল বা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে বাড়িতে বসে বসে বিভিন্ন ডক্টরদের সাথে কনসাল্ট করতে পারছি এবং কী হয়েছে না হয়েছে সমস্ত কিছু আমরা ডিটেলস নিতে পারছি, ঠিক আছে? তাহলে এগুলো আমরা টোটালটা পড়ে নিলাম। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, যেটা ছিল নন কমিউনিকেবল ডিজিজ, যেটা হচ্ছে যে রোগটা হচ্ছে একটা বডি থেকে আরেকটা বডিতে ছড়ায় না, ঠিক আছে? সেই ডিজিজটা নিয়ে আমরা টোটাল আজকে কমপ্লিট করলাম, ঠিক আছে? ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। যদি কোথাও প্রবলেম হয় সেক্ষেত্রেও কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ক্লিয়ার? আর আমরা নেক্সট দিন তাহলে দেখা হচ্ছে আমাদের এই চ্যানেলে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এবং তোমরা এই নোটগুলো ঠিকঠাক মতো পড়তে থাকো, ক্লাসগুলো করতে থাকো, দেখো তোমরা অটোমেটিক সমস্ত কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে হেলথ অ্যাপটিটিউড থেকে। চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের দিন পরের ক্লাসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।